আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়াম টি সংবাদ শিরোনাম। তাপপ্রবাহ আরো দুদিন থাকবে জানিয়েছে আবহাওয়া অফিস। 6 মের পর স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা। কয়েকদিনের বৃষ্টি আর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঝড়ে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত, তলিয়ে গেছে হাওরের বড় ফসল। উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন বলতে স্ত্রী সন্তানকে বোঝাবে জানালেন ওবায়দুল কাদের। আটলান্টিকের ওপারে আরও বসন্ত শুরু মন্তব্য। এবং চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে বাংলাদেশকে 125 রানের টার্গেট দিয়েছে জিম্বাবুয়ে। শুরুতে ওপেনার লিটনকে হারিয়েছে টিম টাইগার। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও লাইভ স্ট্রিম হচ্ছে। চলমান তাপপ্রবাহ আরও দুদিন থাকবে উল্লেখ করে আবহাওয়া অফিস জানিয়েছে 6 তারিখের পর গরমের প্রকোপ কিছুটা কমে আসবে। দেশে মাস জুড়ে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে জানিয়ে আবহাওয়াবিদরা বলেন এপ্রিলের তুলনায় মে মাস স্বস্তিদায়ক হবে। এই মাসে 2 থেকে 3টি তীব্র তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড় হতে পারে বলেও জানান তিনি। সদুল রাজু রিপোর্ট। টানা তাপপ্রবাহে অতিষ্ঠ দেশের মানুষের স্বাভাবিক জনজীবন। বৃহস্পতিবার রাতে ঢাকায় 10 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। মৃদু কালবৈশাখীর সাথে বৃষ্টি জনমনে কিছুটা স্বস্তি আনলেও আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে এই স্বস্তি সাময়িক। আবহাওয়া অধিদপ্তর বলছে চলমান তাপপ্রবাহ 6 মে পর্যন্ত চলবে। এরপর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়লে দেশের বড় অংশে তাপমাত্রা কমে আসবে। ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের প্রভাবটা তো যখন এল নিনো অ্যাক্টিভ ফেজে থাকবে তখন বৃষ্টিপাত কমে যাবে এবং তাপমাত্রাটা বাড়বে। এপ্রিল মাসে যেরকম অতি তীব্র তাপপ্রবাহ ছিল বা বেশি অস্বস্তিকর অবস্থা ছিল, মে মাসে হয়তো এরকম থাকবে না। অতি তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা নাই। মে মাসের দীর্ঘমেয়াদী আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে মাসের শেষে বঙ্গোপসাগরে 1 থেকে 2টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। এর মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আমরা দেখছি মে মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং এই মাসে 3 থেকে 5টি মৃদু বজ্র শিলাবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে এবং 2 থেকে 3টি মাঝারি থেকে তীব্র কালবৈশাখী ঝড় হতে পারে। চলতি মাসে দেশের কোথাও কোথাও 1 থেকে 3টি মৃদু অথবা মাঝারি এবং 1 থেকে 2টি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শহীদুল্লাহ রাজু, চ্যানেল আই, ঢাকা। দেশের 63 বছরের ইতিহাসে এবার রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন হয়েছে। 30 এপ্রিল পর্যন্ত লবণ উৎপাদন 23 লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। তাপপ্রবাহের এ ধারা অব্যাহত থাকলে চলতি বছরের লক্ষ্যমাত্রা পূরণ হয়ে কয়েক লাখ টন বাড়তি লবণ উৎপাদনের সম্ভাবনা দেখছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক। কক্সবাজার থেকে সারারাজু মানিকের পাঠানো তথ্য ও নুরুল আলমের ভিডিওচিত্রে মাসুর শাকিলের রিপোর্ট। দেশে টানা 1 মাসেরও বেশি তীব্র তাপপ্রবাহের মধ্যে চট্টগ্রাম, কক্সবাজার ও রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার বৃষ্টি হয়েছে। তারপরেও তাপপ্রবাহের খুব একটা তারতম্য হয়নি। তবে দেশের একমাত্র লবণ উৎপাদন এলাকা কক্সবাজার ও চট্টগ্রামের বাঁশখালী উপকূলে তীব্র তাপপ্রবাহ আশীর্বাদ হয়ে এসেছে। মৌসুমের শেষ পর্যায়ে প্রতিদিন গড়ে 35,000 মেট্রিক টন লবণ উৎপাদন হচ্ছে। গরমের কারণে আমরা আগে 10 দিনের মাথা তুলতাম, এখন গরম যখন বেশি পড়তেছে আমরা 3 দিনের ভিতরে তুলতে পারছি লবণ। 7 দিন বাবা আরা বেড়ে তুললো লবণ টানি টানি ঠলাই ফেলায়। আমরা খুব লবণ তুলছি। আগে একবার নুন কুচাইতে লাগতো 7 দিন মতো, এখন 3 দিনে লবণগুলো উৎপাদন হয়েছে। বিসিক বলছে গত 2022-23 মৌসুমে দেশে লবণ উৎপাদন হয়েছিল 22,32,890 মেট্রিক টন। এবার 30 এপ্রিল পর্যন্ত চলতি মৌসুমে লবণ উৎপাদন হয়েছে 23 লাখ মেট্রিক টনেরও বেশি। গড়ে আপনার প্রায় 37-38,000 মেট্রিক টন করে উৎপাদন হচ্ছে। গত বছরেও আমরা এরকম একটা সিজন পেয়েছিলাম 10 দিন 15 দিনের জন্য। সেই সময়ও কিন্তু কাছাকাছি ছিল উৎপাদন 35,000-34,000 মেট্রিক টন। এবছর একটু বাড়তি, কারণ এবছর আপনার সিজনটা প্রলম্বিত, প্লাস আপনার আমাদের জমির পরিমাণ কিন্তু এবছর বৃদ্ধি পেয়েছে 1900 একরের বেশি। বাংলাদেশ লবণ চাষী কল্যাণ পরিষদের দাবি, মৌসুমের শুরুতে চাষিরা লবণের ভালো দাম পেলেও এখনও লবণের দাম কম। চাষিদের লবণ ওঠার পরে সাধারণত 7 থেকে 800 টাকায়
প্রতি বস্তা লবণের মোকামের মধ্যে চলে আসে। এই বছর 1150, 1200 এমনকি 1300 টাকাও বাজার ছিল, কিন্তু যার কারণে চাষিরা অত্যন্ত ভালো একটা দাম পেয়েছে। চলতি মৌসুমে দেশে লবণ উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল 25,28,000 টন। মৌসুমের শুরু নভেম্বরের মাঝামাঝি বিরূপ আবহাওয়া এবং একাধিক ঘূর্ণিঝড়ের কারণে লবণ উৎপাদন ব্যাহত হয়। মাসরুর শাকিল, চ্যানেল আই। কয়েকদিনের টানা বৃষ্টি, উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। একই সঙ্গে সুরমা, কুশিয়ারা, পিয়াইন, ধলাই ও সারি সহ বিভিন্ন নদ নদীর পানিও বাড়তে শুরু করেছে। শুক্রবার সকাল 9টা পর্যন্ত সুরমা নদীর পানি কানাইঘাট পয়েন্টে বিপদসীমার ওপর দিয়ে বইছিল। কুশিয়ারার পানি আমুলশীত পয়েন্টে বিপদসীমা ছুঁই ছুঁই করছে। এই অবস্থা অব্যাহত থাকলে আমুলশীত পয়েন্টের পানিও বিপদসীমা ছাড়িয়ে যাবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। ফলে বন্যা পরিস্থিতি দেখা দিতে পারে। উজানের ঢল ও গত কয়েকদিনের বৃষ্টিপাতে সিলেটের জৈন্তাপুর উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হাওরের বোরো ধান তলিয়ে গেছে। একই অবস্থা কানাইঘাট, কোম্পানিগঞ্জ এবং জকিগঞ্জের নিম্নাঞ্চলেও। বৃষ্টি ও ঢলের পানিতে বোরো ফসল তলিয়ে গেছে, এতে ফসল হারানোর আশঙ্কা করছেন কৃষকেরা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে চোখ পরীক্ষা করিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার সকালে সাধারণ রোগীর মতো 10 টাকার টিকিট কেটে বিশেষজ্ঞ চিকিৎসকদের দিয়ে চোখ পরীক্ষা করান তিনি। সেই সময় ছিলেন প্রধানমন্ত্রীর সাবেক উপদেষ্টা ডাক্তার সৈয়দ মোদাসের আলী, জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডাক্তার গোলাম মোস্তফা এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার দীন মোহাম্মদ নুরুল হক এবং অন্য চিকিৎসকেরা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন বলতে স্ত্রীর সন্তানকে বোঝাবে বলে পরিষ্কার করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নিজের ভাইয়ের উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়া সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ওই প্রার্থীর প্রতি তার এমনকি স্থানীয় আওয়ামী লীগের সমর্থন নেই। ওবায়দুর রশিদের রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সংবাদ সম্মেলন। তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় মন্ত্রী এমপিদের স্বজন প্রসঙ্গে এতদিন তিনি কথা বলেছেন। এখন আওয়ামী লীগের সংসদীয় দলের বৈঠকে দলের সভাপতি শেখ হাসিনা বিষয়টি নিয়ে পরিষ্কার নির্দেশনা দিয়েছেন। নেত্রী নিজেই স্বজন বলতে স্ত্রী সন্তান তিনি খোলাসা করেছেন। আমার স্বজনও একজন প্রার্থী হয়েছে আমার নিজের উপজেলায়। আমার পার্টির কারো এর সাথে কোনো সংযোগ নেই, নেতৃস্থানীয় কারো সমর্থন নেই, আমার সমর্থনের তো প্রশ্নই উঠে না। ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকদের প্রশ্ন ছিল বিদেশিদের চাপ প্রসঙ্গে। নির্বাচনের আগে প্রকাশ্যেই হুমকি ধামকি ছিল, নিষেধাজ্ঞার ভয় ছিল, স্যাংশনের ভয় ছিল, এগুলো তো প্রকাশ্যেই দেওয়া হয়েছিল। যারা চাপ দেবেন তারা নিজেরাও চাপে আছেন, তারা নিজেরাও যথেষ্ট চাপে আছে, কারণ আরব বসন্তের স্পর্শ আটলান্টিকের ওপারে গিয়েও লেগেছে। আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী এবং আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস ব্যাপকভাবে উদযাপনের সিদ্ধান্ত হয়েছে বলেও জানান দলের সাধারণ সম্পাদক ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রামে 5 ম্যাচ সিরিজের প্রথম টি-20তে জিম্বাবুয়ের দেওয়া 125 রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক বাংলাদেশ। শুরুতে ওপেনার লিটন দাসকে ফিরিয়ে দেয় অতিথি দল, তবে দলীয় 10 রান তুলতে বৃষ্টি শুরু হলে আধা ঘন্টা বন্ধ থাকে খেলা। আপনারা দেখছিলেন এই মুহূর্তে বাংলাদেশের সংগ্রহ 1 উইকেটে 42 রান। সময় হলো বিরতি নেবার। আবার আমন্ত্রণ। 1.5 যুগ আগে প্রতিষ্ঠিত শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর এখন থেকে রাষ্ট্রের নিয়ন্ত্রণে পরিচালিত হবে। শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর হস্তান্তর অনুষ্ঠান উপলক্ষে সংবাদ সম্মেলনে এই কথা জানান বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক। রাজধানী এলিফ্যান্ট রোডের শহীদ জননী জাহানারা ইমাম স্মৃতি জাদুঘর পরিচালনা করবে বাংলাদেশ জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। সংবাদ সম্মেলনে বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক মোহাম্মদ কামরুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী নাহিদ এজাহার খান,
জাহানারা ইমামের ছেলে সাইফ ইমাম জামি সহ জাতীয় জাদুঘরের কর্মকর্তারা। ইতোমধ্যে পরিবারের তরফে জাদুঘরটিকে দান মূল্যে লিখে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাহানারা ইমামের ছেলে সাইফ ইমাম জামি। জাদুঘরটা আরম্ভ করি তখন এটার খুব ছোট আকারের ছিল, জিনিসপত্র অনেক বেশি ছিল না। এই গত 17 বছরের ধরে এটা চালিয়ে আসছি এবং এর মধ্যে অনেক নতুন নতুন জিনিস অনেকের কাছ থেকে আমরা পেয়েছি। এটার একটা লেগেসি রেখে যাওয়ার জন্যে সবচেয়ে ভালো জায়গা এবং আপনার রাইট প্লেস হবে এই জাতীয় জাদুঘর। বাংলাদেশের নারী স্বাস্থ্য বিষয়ে সার্বিক ও সঠিক চিকিৎসা সেবা এবং সচেতনতা তৈরিতে পিসিওএসবি বা পলিসিস্ট ওভারি সোসাইটি অফ বাংলাদেশ জাতীয় আন্তর্জাতিকভাবে বিভিন্ন প্রোগ্রামে অংশগ্রহণ করে আসছে, যার ধারাবাহিকতায় রাজধানীতে আয়োজন করা হলো প্রথম আন্তর্জাতিক বৈজ্ঞানিক সম্মেলন। এতে 500-এরও অধিক গাইনি ও অবসের বিশেষজ্ঞ চিকিৎসক উপস্থিত ছিলেন। সম্মেলনে আইটি সেশনে দেশি বিদেশি 64 জন বক্তা তাদের বৈজ্ঞানিক উপস্থাপনা তুলে ধরেন। এই আয়োজনের সহযোগী দেশের অন্যতম ঔষধ প্রতিষ্ঠানকারী প্রতিষ্ঠান ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। What is the taste of the food? They don't know. They just watching the mobile phone or the any other electronic gadget and eating. So this is also one of the causes of the obesity, I think, and obesity itself is one of the causes of the infertility as well as the metabolic syndrome. আমিন জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। গাজার একমাত্র নিরাপদ অঞ্চল রাফা শরণার্থী শিবিরের আশপাশে বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলায় 4 শিশু সহ 7 ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের সঙ্গে সকল ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করেছে তুরস্ক। ওদিকে প্রশাসনের দমন নিপীড়নের মধ্যেও যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে থামছে না ইসরায়েল বিরোধী বিক্ষোভ। সুব্রত কাহিনীর রিপোর্ট। বৈশ্বিক চাপ উপেক্ষা করে রাফায় সর্বাত্মক অভিযানের দিকে এগুচ্ছে ইসরায়েল। শরণার্থী শিবিরের আশেপাশে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি। গাজায় ভয়াবহ মানবিক বিপর্যয়ের কথা জানিয়ে ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করেছে তুরস্ক। গাজায় নিরবিচ্ছিন্ন ও পর্যাপ্ত ত্রাণ সরবরাহের সুযোগ না দিলে এই সিদ্ধান্ত বহাল থাকার কথাও জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এদিকে মার্কিন প্রশাসনের দমন নিপীড়ন ও ব্যাপক ধরপাকড়ের মধ্যেও বিশ্ববিদ্যালয়গুলোতে চলছে ইসরায়েল বিরোধী বিক্ষোভ। চলতি সপ্তাহে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে 2200-এরও বেশি বিক্ষোভকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভকারীদের উপর গুলি ছোড়ার ঘটনাও ঘটেছে। বৃহস্পতিবার ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ইউসিএলএ অভিযান চালায় পুলিশ। ক্যাম্পাসে থাকা বিক্ষোভকারীদের তাঁবু ভেঙে দেওয়ার পাশাপাশি অন্তত 200 জনকে গ্রেপ্তার করা হয়। সুব্রত গাইন, চ্যানেল আই। এবারে কৃষি সংবাদ। চাঁদপুরের কচুয়ায় স্থানীয় চেয়ারম্যান কৃষকের জন্য সরকারের দেওয়া বিনামূল্যে সার বীজ পাচার করছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের একাংশ। অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান বলছেন, কৃষক দিনের বেলা মাঠে কৃষিকাজে নিয়োজিত থাকেন, তাই রাতেই সার বীজ বিতরণের জন্য গোডাউন থেকে বের করা হয়। প্রকৃতি সংবাদ। দখল দূষণ আর অব্যবস্থাপনায় সরু খালে পরিণত হয়েছে গাজীপুরের চিলাই নদী। সীমানা নির্ধারিত না থাকায় বাড়ছে দখলকারীদের দৌরাত্ম্য, বিনষ্ট হচ্ছে নদীর বাস্তুতন্ত্র, হুমকিতে তীরবর্তী পরিবেশ প্রকৃতি। নদী রক্ষায় দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ।
মিম কালচারকে দেশব্যাপী ছড়িয়ে দিতে রুচি বারবিকিউ চানাচুর আয়োজন করে মিম কম্পিটিশনে। সারা দেশ থেকে জমা পড়ে 4,000-এরও বেশি মিম। বিকেলে রাজধানী আলোকে কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় রুচি বারবিকিউ ভোলা যায় না মিম ফেস্ট কম্পিটিশনে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। মিম ফেস্টে এক্সিবিশন ছাড়াও ছিল রোস্টিং সেশন, স্ট্যান্ড আপ কমেডি সহ মজার কিছু অ্যাক্টিভিটি। আয়োজকেরা কম্পিটিশনের সেরা মিম তৈরি করা 15 জন মিমারের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্কোয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের সিইও মোহাম্মদ পারভেজ সাইলুল ইসলাম, হেড অফ মার্কেটিং ইমতিয়াজ ফিরোজ সহ বিশিষ্টজনরা ছিলেন। আবারও বিরতি নিচ্ছি, ফিরে এসে যা দেখবেন। আবারও আমন্ত্রণ। মুক্ত সাংবাদিকতার চর্চা পরিবেশগত সংকট মোকাবেলায় ভূমিকা রাখবে বলে মনে করেন সাংবাদিকরা। রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবসের আলোচনায় তারা বলেছেন, জনস্বার্থ সাংবাদিকতার প্রসারে সাংবাদিকের স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি। গণমাধ্যম বিষয়ক বেসরকারি সংগঠন সমষ্টির এই আয়োজনে সাংবাদিকতায় নীতি নৈতিকতা চর্চার উপরও জোর দেন বক্তারা। সুলতানা হিমু রিপোর্ট। মুক্ত সাংবাদিকতা ও গণমাধ্যমের স্বাধীনতার দাবিতে ৩রা মে বিশ্বজুড়ে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ধরিত্রীর জন্য সংবাদ মাধ্যম, পরিবেশগত সংকট মোকাবেলায় মুক্ত সাংবাদিকতার চর্চা। দিবসটি পালনে আলোচনার আয়োজন করে গণমাধ্যম ও যোগাযোগ উন্নয়ন সংগঠন সমষ্টি। এতে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা বলেন, চলমান তাপপ্রবাহের মতো পরিবেশ বিপর্যয়ের প্রভাব কমাতে পরিবেশ বিরোধী কর্মকাণ্ড এবং দায়ীদের চিহ্নিত করে গঠনমূলক প্রতিবেদন করা জরুরি। দুর্নীতি না কমলে ঢাকার গরম কমবে না। আসলে ঘটনাটা সেটাই। ঢাকার গরম হওয়ার পিছনে সমস্ত দুর্নীতি এক হয়ে যখন বিল্ডিং করলো, গ্লাস লাগাইলো, এসি বিক্রি হচ্ছে ধুমায়। পদ্মা আমরা 3.5 ঘন্টায় বরিশাল যাচ্ছি, খুব ভালো লাগতেছে। ইউ উইল ফিল ইন 10-20 ইয়ার্স এই নদী ভরে যাবে। কেউ কিন্তু এটার ইম্প্যাক্ট আগামী 50 বছরে হবে। আই ডিডন্ট সি ইন এনি নিউজ রিপোর্ট। আলোচনায় মুক্ত সাংবাদিকতা চর্চার বাধা হিসেবে নীতি নির্ধারকদের চাপ, প্রভাবশালীদের আধিপত্য সহ নানা বিষয় উঠে আসে। এই দুর্বৃত্তায়নগুলোর কাছে আমার কাছে মনে হয় যে সরকারের যে সংশ্লিষ্ট বা প্রশাসনের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থাকে তারাও হয়তো অনেক সময় করতে পারে না। ডিজিটাল চ্যালেঞ্জটা যেরকম মাথায় রাখতে হবে, সাংবাদিকতা নীতি নৈতিকতা সেই বিষয়টা মাথায় রাখতে হবে। বক্তারা বলেন, জলবায়ুগত বিষয়ে প্রতিবেদন তৈরিতে সহায়ক আইনি কাঠামো, নীতি প্রাতিষ্ঠানিক চর্চার উপর গুরুত্ব আরোপ করেন সাংবাদিকরা। সুলতানা হিমু, চ্যানেল আই, ঢাকা। গুণীচোর সাহিত্য সম্মাননা দিয়েছে রয়্যাল পাবলিকেশনস। রাজধানী বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠান হয়। রয়্যাল পাবলিকেশনসের প্রকাশক মনিরুল ইসলাম রয়্যালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কার্টুনিস্ট আহসান হাবিব। বিশেষ অতিথি ছিলেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সাবেক পরিচালক গ্রুপ ক্যাপ্টেন MK জাকির হাসান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ শরীফুল হুদা, বীজ বিস্তার ফাউন্ডেশনের সভাপতি MS সোমান ও রয়্যাল পাবলিকেশনসের প্রধান উপদেষ্টা সায়রা সুলতানা অপু। অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে 9 জন লেখক ও 2 জন প্রচ্ছদ শিল্পীকে সম্মাননা জানানো হয়। খেলার খবর।